নমস্কার, হ্যাপি নিউ ইয়ার 2025 সবাইকে অভিনন্দন। আপনারা নিশ্চয়ই জানেন বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ এই জাস্ট সবে শেষ হলো। এক সপ্তাহ আগেই গত রবিবার শেষ হয়েছে। ভারত সিরিজ 3-1 হেরেছে, অস্ট্রেলিয়া এই সিরিজ 3-1 জিতেছে। যোগ্য দল হিসেবে অস্ট্রেলিয়া জিতেছে বলতেই হবে। এবং সিরিজ যথেষ্ট ইন্টারেস্ট ক্রিয়েট করেছিল এই পুরো 1-1.5 মাস। আমরা সবাই সকালে উঠে আমরা সকালবেলা সকালে শীতকালে উঠে আমরা টেস্ট ম্যাচ শুরু দেখছিলাম। সত্যি এক্সাইটিং, প্রত্যেকটি ম্যাচই খুব এক্সাইটিং হয়েছে, খুব ইভেন্টফুল টেস্ট সিরিজ হয়েছে। এবং যদি একটা রিভিউ করা যায় এটাতেই, এই ছোট্ট ভিডিওতে আমি করে নিতে চাই। তো দেখা গেছে যে ভারতবর্ষ এই সিরিজটা শুরুটা খুব ভালো করেছিল। ভারত এই সিরিজটা খুব ভালো শুরু করেছিল পার্থে জিতে। দারুণ বল করেছিল জসপ্রীত বুমরা, 8 উইকেট নিয়েছিল পার্থে। জয়সওয়ালের সেঞ্চুরি, অসাধারণ 161 রান, বিরাট কোহলিও একটা সেঞ্চুরি করেন এবং কে রাহুলের ভালো ব্যাটিং, সব মিলিয়ে ইন্ডিয়া পারতে, ভারত প্রথম টেস্ট জেতে। এবং অস্ট্রেলিয়াকে পারতে খুবই বেশ দুর্বল, কিরকম একটা যেন টিমটা যেন ঠিক জায়গায় নিয়ে মনে হয়েছিল। খুব ক্রিটিসিজম হয়েছিল অস্ট্রেলিয়ার পারতে হারার পরে ওদের দেশে, কিন্তু তারপরে ওরা নিজেদের গুছিয়ে তোলে। সেকেন্ড টেস্টে ভালো খেলে, পিঙ্ক বল টেস্ট, ডে অ্যান্ড নাইট টেস্ট, এবং ওই টেস্ট থেকে ভারতের খারাপ ব্যাটিং আরম্ভ হয়। ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, 2 ইনিংসে ভারত ভালো ব্যাটিং করেনি এবং অস্ট্রেলিয়া ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, বুমরা তো ভালো বল করছিল, কিন্তু লাবুশেন হেড ভালো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় পৌঁছে দেয়। এবং সেকেন্ড ইনিংসে খুব সামান্য একটা টার্গেট নিয়ে অস্ট্রেলিয়া 10 উইকেটে জিতে যায়। তারপর থার্ড টেস্ট ব্রিসবেনে গাভায় ভীষণ মাঝে মাঝে বর্ষা হয় এবং বর্ষার জন্য খেলা ঠিকমতো হতে পারেনি। শেষ পর্যন্ত ভারত ম্যাচটা ড্র করে ফেরে। ম্যাচটা হয়নি, রেজাল্ট হয়নি, কিন্তু যদি ম্যাচটা পুরোটা হতো হয়তো অস্ট্রেলিয়া ম্যাচটা জিততো। কারণ অস্ট্রেলিয়া ডমিনেট করছিল ওই ম্যাচটা। ট্র্যাভিসের একটা সেঞ্চুরি মেরেছিল, স্টিভ স্মিথও একটা ভালো সেঞ্চুরি করেছিল। উল্টো দিকে ইন্ডিয়ার ব্যাটিং খুব খারাপ হয়েছিল, কিন্তু সামহাও বৃষ্টির জন্য ম্যাচটা ড্র হয়ে যায়। কিন্তু তারপরে ইন্ডিয়া মনে করেছিল 1-1 রয়েছে সিরিজ, এবার লাস্ট দুটো টেস্ট ম্যাচ মেলবোর্ন এবং সিডনি, যে দুটো ভেনিউতে ইন্ডিয়া সবসময় ভালো করে এসেছে মোটামুটিভাবে। মেলবোর্ন এবং সিডনি ইন্ডিয়ার পক্ষে পয়া মাঠ ধরা হয়, কিন্তু এইবারে মেলবোর্নে গিয়ে অস্ট্রেলিয়া আরও ভালো খেলে। অস্ট্রেলিয়া একটা চেঞ্জ করে টিমে, যে চেঞ্জটা খুব কাজে দেয়। ম্যাক্সউইনি ভালো খেলেছিলেন অ্যাডিলেড টেস্টে, কিন্তু ম্যাক্সউইনি একটু ডিফেন্সিভ প্রকৃতির ব্যাটসম্যান, তো বুমরা ওকে ভালোভাবেই আউট করে দিচ্ছিলেন। তো যার ফলে ওরা ভেবে নেন কি স্যাম কনস্ট্যান্স বলে একজন 19 বছরের নজওয়ান বাচ্চা ছেলে আছে, তাকে খেলিয়ে কেমন হয়, এবং স্যাম কনস্ট্যান্সকে খেলিয়ে দেয় ওই মেলবোর্ন টেস্টে। বক্স ইন্ডিয়াতে প্রথমে অস্ট্রেলিয়া ব্যাট করে, কনস্ট্যান্স ওপেন করে, অদ্ভুত সব শট মারে, ল্যাফট শট, শট। ওর এমনি ওর ব্যাটিং বেসটা ভালোই, প্রপার শটও ভালোই খেলে, কিন্তু ওই সব শটগুলো মেরে হঠাৎ ইন্ডিয়ান বোলিংয়ের পুরো ফ্লোটা নষ্ট করে দেয়, পুরো বোলিংয়ের মোমেন্টামটা নষ্ট করে দেয়, যার ফলে পুরো ঘেঁটে যায় ইন্ডিয়ান বোলিংও। যার ফলে কি হয়, ওর ইনিংসটার ফলে খাওয়া যায় যে এখনও অবধি সিরিজে একটা রান করতে পারছিল না, সেও একটা 50 করে ফেলে এবং ভালো খেলছিলেন। স্টিভ স্মিথ একটা সেঞ্চুরিও করে ফেলেন, এবং সব মিলিয়ে অস্ট্রেলিয়া ভালো একটা ইনিংস তৈরি করে মেলবোর্নে ভালো ইনিংস, একটা ফার্স্ট ইনিংস রান করে দেয় 470। ইন্ডিয়া ব্যাট করে আবার সেই ইন্ডিয়ার ব্যাটিং কোল্যাপস শুরু হওয়াতে ব্যাটসম্যানরা খেলতে পারছিলেন না। তারপরে আবার সেই নীতিশ রেড্ডি এসে কাছ থেকে একটা সেঞ্চুরি বেরিয়ে আসে। নীতিশ রেড্ডি প্রত্যেক ম্যাচেই ভালো ব্যাট করছিল এবং এই টেস্টে একটা দারুণ সেঞ্চুরি করে। ওর বোলিং এখনও ওয়ার্কিং প্রোগ্রেস আছে, অ্যাভারেজ আছে, কিন্তু ব্যাটিং কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এই সিরিজে। নীতিশ রেড্ডি এক্সপেক্ট করা যায়নি যে ও এতটা ভালো ব্যাট করবে, কিন্তু যথেষ্ট ভালো ব্যাট করেছে, এবং যার ফলে ভারত খানিকটা ম্যাচে রয়ে যায়। সেকেন্ড ইনিংসে বুমরা এবং ভারতের বোলার দারুণ বল করে শুরু হতে, এবং অস্ট্রেলিয়া 91-তে 6 উইকেট হয়ে গিয়েছিল একসময়, কিন্তু সেইখান থেকে দারুণভাবে ম্যাচে ফেরায় টিমকে প্যাট কামিন্স এবং ন্যাথান লায়নের ব্যাটিং। 40 করে রান করে মোটামুটি একটা লিড অস্ট্রেলিয়াকে দেয়, এবং অস্ট্রেলিয়া 334 রানের মতন একটা টার্গেট ইন্ডিয়াকে দেয়, ভারতকে দেয় প্রায় শেষ দিনের খেলায়। ভারতের দরকার ছিল ম্যাচটাকে ড্র করা, আইদার চেস, যদি হাতে উইকেট থাকে চেস করে দেওয়া, অথবা ড্র করা। চেস তো করতে পারেনি, প্রথম দিকেই উইকেট পড়ে যায়, রোহিত শর্মা, বিরাট কোহলি তাড়াতাড়ি আউট হয়ে যায়। তারপরে জয়সওয়াল এবং পান্ত পুরো সেকেন্ড সেশনটা খেলে দিয়ে মনে হয়েছিল একসময় যে ম্যাচটা ড্র হয়ে যাবে, কিন্তু একটা খারাপ শট খেলেন পান্ত ঠিক টিয়ের পরে, এবং তারপর জয়সওয়ালও বাজে শট মেরে আউট হয়ে যাবে। তারপরে তাড়াতাড়ি কোলাপস হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টটা জিতে 2-1 সিরিজ এগিয়ে যায়, এবং সিডনিতে তারা ভালো অবস্থায় গিয়ে পৌঁছায়। কিন্তু সিডনি পিচ এমনই, ওরা
একটা বোলিং পিচ করে ফেলেছিল। ভারতের পক্ষে একটা সুযোগ চলে এসেছে সিডনি টেস্টটা জেতা, এবং দুই টিমই এইখানেই বলে রাখা ভালো যে দুটো টিমেরই ব্যাটিং লাইন আপ খুব নড়বড়ে ছিল এই সিরিজটায়। ভালনারেবল ব্যাটিং লাইনার্স বোথ টিমস হ্যাড। তো দুটো টিমের ব্যাটিং লাইনাপের জন্য সবসময় ভারতের একটা সুযোগ ছিল অস্ট্রেলিয়াকে হারানোর এই সিরিজে, এবং অস্ট্রেলিয়া তো অবশ্যই বোলিং অ্যাটাক অনেক যথেষ্ট ভালো। তো সিডনি টেস্টে দুটো টিমই 180 মতো রান করে অস্ট্রেলিয়া, ভারত 4 রানের লিড নেয়। কিন্তু সেকেন্ড ইনিংসে ভারতের আবার সেই খারাপ ব্যাটিং। ঋষভ পান্ত একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন, কিন্তু তার তো কোনো লাভ হয়নি, এবং অস্ট্রেলিয়া শেষ দিনে মানে তৃতীয় দিনে বুমরা আর বল করতে পারেননি, ও পিঠে ব্যথা, যার ফলে ও হসপিটালে গিয়েছিল তার আগের দিন। তো বুমরা বল করতে না পারায় অস্ট্রেলিয়া ওই সেকেন্ড ইনিংসে ওদের সুবিধে হয়ে যায়, এবং তাও ওরা মাঝখানে কিছু উইকেট হারিয়ে ফেলেছিল, কিন্তু 4 উইকেটে 164 রান করে 6 উইকেটে ম্যাচটা জিতে সিরিজটা 3-1 কবজা করে সিডনিতে। 2-2 হয়ে যেতে পারতো যদি বুমরা সেকেন্ড ইনিংসে বল করতো, কিন্তু সেটা হয়নি। তো এইভাবেই অস্ট্রেলিয়া 3-1 সিরিজ আমার মনে হয় যোগ্য দল হিসেবেই জিতেছে। ভারত যদি সিরিজটা জিততে তো পারতো না, কিন্তু যদি ড্র করতো একটা বিরাট ব্যাপার হতো ভারতের বিপক্ষে। কিন্তু ভারত সত্যি যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে বলবো, কারণ ভারতের পারফরমেন্স এই টেস্ট সিরিজে একদমই ভালো হয়নি, বিশেষ করে ব্যাটিং অত্যন্ত খারাপ হয়েছে, এবং বোলিংয়ে মোহাম্মদ শামি না থাকাটা যথেষ্ট অনুভব হয়েছে। মোহাম্মদ শামি না থাকায় বাকি বোলাররা যে সবসময় মাঝে মাঝে কিছু ভালো স্পেল করেছে, কিন্তু ওভারঅল কনসিস্টেন্টলি ভালো বল করতে পারেনি বুমরার সঙ্গে। কিন্তু বুমরা অসাধারণ ছিল, অসাধারণ। অস্ট্রেলিয়ার অনেক বিশেষজ্ঞ এটাও বলেছে যে বুমরা মতো বোলার বোধহয় খুব কমই এসেছে অস্ট্রেলিয়ায় খেলতে, এবং বুমরা 32 উইকেট 5টা টেস্টে 13 অ্যাভারেজ, সাধারণত এই ধরনের স্ট্যাটিস্টিক্স মনে করায় যে যেন ইন্ডিয়া সিরিজটা জিতেছে, কিন্তু সেটা হয়নি। ভারত সিরিজটা জেতেনি। বুমরার এই এফার্ট, বুমরার এই চেষ্টা বৃথাই গেছে, কেন ভারতের ব্যাটিং, বিশেষ করে ভারতের ব্যাটিংয়ের জন্য অত্যন্ত খারাপ ব্যাটিং করেছে ভারত, এবং বোলিংও খুব মানে প্যাচি বোলিং হয়েছে আর কি বলতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজ মাঝে মাঝে ভালো বল করেছে, কিছু স্পেলে ভালো করেছে, কিন্তু ওভারঅল কেউ সেরকম ভালো বল করতে পারেননি কনসিস্টেন্টলি। আকাশদীপও কিছুটা আনফর্চুনেট ছিল, কিন্তু ওভারঅল ভালো বল করতে পারেনি। ভারতের পক্ষে বলতে গেলে ভালো পজিটিভ দিক দেখতে গেলে নীতিশ রেড্ডির ব্যাটিং ভালো হয়েছে। জয়সওয়াল অসাধারণ ব্যাটিং করেছে এই সিরিজে, দুটো টেস্টে বিশেষ করে, এবং আমার মনে হয় সামনের দিনগুলোতে জয়সওয়ালের ওপরই ভর করে থাকবে ভারতের ব্যাটিং। কিন্তু ভারতের নির্বাচকদের এবারে কথা বলতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে, এবং তার সঙ্গে নজর রাখতে হবে শুভমান গিলের ওপর। শুভমান গিল একজন উদীয়মান খেলোয়াড়, কিন্তু অত্যন্ত ওর ব্যাটিংয়ে অত্যন্ত নিরাশ করেছে এই সিরিজে। ওর কাছ থেকে বড় রান আশা করা গিয়েছিল, 30-এর কোটা পেরোয়নি। শুরু হতে ভালো ব্যাট করছিল সিরিজে, কিন্তু তারপরেই ওর তাল কেটে যাচ্ছিল এবং আউট হয়ে যাচ্ছিল। শুভমান গিলের ব্যাটিং পারফরমেন্স খুবই ডিসঅ্যাপয়েন্টিং, 30-এ গিয়ে খালি বারবার আউট হয়ে গেলে তো আর হবে না। আর ওদিকে রোহিত শর্মার ব্যাটিং তো অত্যন্ত খারাপ হয়েছে, যার ফলে রোহিত শর্মাকে ফাইনাল টেস্টে খেলানো হয়নি। শর্মা অত্যন্ত পা চলেনি, ব্যাটিংয়ে কোনো মোমেন্টামই ছিল না। আর ওদিকে বিরাট কোহলি তো অফ স্টাম্পের বাইরে সেই একই প্রবলেম, একটা সেঞ্চুরি হয়তো ওই পারতে করেছেন, কিন্তু এছাড়া উনি কিছু করতে পারেন না। পারতে যে সেঞ্চুরিটা করেছেন, অলরেডি টিম ততক্ষণে অনেক খুব শক্তিশালী অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে অস্ট্রেলিয়ার বোলিং আর কিছু ছিল না। তো যার ফলে সেঞ্চুরিটা বিরাট ফাঁকতালে পেয়ে গিয়েছিল, কিন্তু এছাড়া ওর ব্যাটিং অত্যন্ত খারাপ হয়েছে পুরো সিরিজে। অফ স্টাম্পের লাইনের বাইরে খোঁচা মেরে আউট হওয়া, প্রত্যেক ইনিংসে কটা ইনিংসে আউট হয়েছে, একইভাবে আউট হয়েছে, এবং অফ স্টাম্পের বাইরে ওর দুর্বলতা আবার প্রকট হয়ে উঠেছে। ফরওয়ার্ডে যাওয়া, বেশিরভাগই ফরওয়ার্ড ডিফেন্সিভে থাকা, এবং যার ফলে শর্ট আউট গুডেন বলে বারবার অসুবিধে হয়েছে, যে বল গতিতে উঠেছে এবং ব্যাটে কানায় লেগে চলে গেছে স্লিপে, সফট হ্যান্ডে খেলেননি। অত্যন্ত খারাপ ব্যাটিং বিরাট কোহলি করেছেন এই টেস্ট সিরিজ, এবং যার ফলে ইংল্যান্ডের যে সিরিজ আসছে সামনে জুনে, ইংল্যান্ডে মাঠে যেখানে বল সুইং করবে অত্যন্ত বেশি, সেখানে বিরাট কোহলির অত্যন্ত বিপদ আছে যদি ওর খেলা চলে। ওকে রীতিমতো কাউন্টি ক্রিকেট খেলতে হবে, বা রঞ্জি ক্রিকেট খেলতে হবে, অথবা কাউন্টি ক্রিকেট বিশেষ করে খেলার দরকার আছে ইংল্যান্ড সিরিজের আগে, কিন্তু সেটা তো হওয়ার খুব একটা সুযোগ আমি দেখছি না, কারণ আইপিএল তারপরে আছে ওই মার্চ এপ্রিল মেতে। তো ওভারঅল বিরাট কোহলির পক্ষে এই সিরিজ খুব খারাপ গেছে, এবং অত্যন্ত খারাপ ব্যাটিং করেছে, এবং নির্বাচকদের ওর সঙ্গে বসে দেখা উচিত যে বিরাট কোহলিকে টেস্ট ম্যাচে আর খেলানো হওয়া উচিত কি না। অত্যন্ত এটা একটা প্রশ্ন হয়ে উঠেছে এখন। ওয়ানডে ক্রিকেটে সাদা বলে উনি এখনও যথেষ্ট ভালো খেলেন, কিন্তু টেস্ট ক্রিকেটে ওনার এই টেকনিক, অফ স্টাম্পের বাইরে ওর এই টেকনিক, যেটা অস্ট্রেলিয়ান বোলার রীতিমতো এক্সপ্লয়েট করেছেন, এটা অত্যন্ত রীতিমতো চোখে লেগেছে এবারে।
আর ওদিকে বলতে গেলে ঋষভ পান্ত যে খুব একটা ভালো সিরিজে খেলেছেন তা নয়, ফাইনাল টেস্টে যথেষ্ট ভালো খেলেছেন, 40 এবং 60 করেছিলেন সেকেন্ড ইনিংসে। এমন এক সময় ব্যাট করছিলেন তো মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে ভারত ম্যাচটা অস্ট্রেলিয়ার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। পান্ডে এত জবরদস্ত ব্যাটিং করেছিলেন, 61 রান খুব তাড়াতাড়ি রান তুলে দিয়েছিলেন, কিন্তু তারপর উনি আউট হয়ে যাওয়ার পর আর ভারত টিকতে পারেনি। তো ঋষভ পান্ত মোটামুটি অ্যাভারেজই খেলেছেন বলবো। তো ওদিকে কেএল রাহুল ভালো খেলেছিলেন প্রথম টেস্টে, টেকনিক অফসাইডের বাইরে বল ছাড়া সব কিছু মিলিয়ে খুব সুন্দর খেলেছিলেন এই সিরিজে, কিন্তু তারপরে লাস্ট দুটো টেস্টে উনি সেই মতো সেই পারফরমেন্সটা মেনটেন করতে পারেননি। এই মোটামুটি ইন্ডিয়ান পারফরমেন্স। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখতে গেলে স্টিভ স্মিথ, উসমান খাওয়াজা খুব স্ট্রাগল করছিলেন একসময় সিরিজের শুরুতে, বাবু সেন এরা সব স্ট্রাগল করছিলেন, কিন্তু তারপরে যত সিরিজ এগিয়েছে ওদের কেউ না কেউ কোনো না কোনো সময় কন্ট্রিবিউট করে গেছেন। যদিও এখনও বলবো অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে যথেষ্ট দুর্বলতা রয়েছে, এবং সামনের বছরে সামনের ডিসেম্বরে যখন ইংল্যান্ড আসবে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে আসে, ইংল্যান্ডের বোলিং অ্যাটাক কিন্তু বেশ ভালো ওদের ফাস্ট বোলার উঠে এসছে অস্ট্রেলিয়ার পক্ষে, কিন্তু মুশকিল হবে যদি অস্ট্রেলিয়া তাড়াতাড়ি কিছু ভালো প্লেয়ার তুলে আনতে পারে। যদিও উসমান খাওয়াজা নিজেও বলেছে বুমরার কাছে খেলতে খুব অসুবিধা হয়েছে, কিন্তু যেদিন বুমরা খেলেনি ফাইনাল টেস্টের ফাইনাল দিনে, তৃতীয় দিনে যখন বুমরা বল করেনি চতুর্থ ইনিংসে, তখন খাওয়াজা একটা সুন্দর একটা 41 রান ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিততে সাহায্য করেছিল। তো এই নয় যে ওরা এখন শেষ হয়ে গেছে, খাওয়াজা স্মিথ এরা এখনও আরও খেলবে, কিন্তু এদেরও দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। অস্ট্রেলিয়াও একটা ট্রানজিশন স্টেজে যাচ্ছে ইন্ডিয়ার মতো। তো সব মিলিয়ে আর এক্ষেত্রে অস্ট্রেলিয়ার পক্ষে যদি বলতে হয় ভালো পারফরমেন্সেস, দারুণ বোলিং করেছে ওরা লাস্ট 4টে টেস্টে, বিশেষ করে একটা টিম হিসেবে ওরা বল করেছে। প্যাট কামিন্স তো অসাধারণ, 25টা উইকেট, 159 রান, দরকারের সময় রান করেন, দরকারের সময় উইকেট নেন এবং দারুণ ক্যাপ্টেন্সি করেন, অসাধারণ। প্যাট কামিন্স হয়তো ম্যান অফ দ্য সিরিজ হয়েই যেতেন যদি জসপ্রীত বুমরা ম্যান অফ দ্য সিরিজ না হতেন। আর ট্র্যাভিস হেড আবার ইন্ডিয়ার বিরুদ্ধে 448 রান, 56 অ্যাভারেজ, অসাধারণ। এই যে সিরিজে কোনো ব্যাটসম্যানই 50-এর কাছে পিঠেই ছিলেন না অ্যাভারেজে, সেখানে ট্র্যাভিসের একমাত্র ভালো খেলে অসাধারণ অ্যাভারেজ করে দারুণ পারফরমেন্স রেখেছেন। স্কট বোল্যান্ডের 21 উইকেট 3টে ইনিংসে, বিউ ওয়েবস্টারের ডেবিউ, অসাধারণ ডেবিউ, 2 ইনিংসে দারুণ ব্যাট করেছেন, উইকেট নিয়েছেন একটা ইম্পর্টেন্ট উইকেট এবং ভালো ক্যাচ ধরেছেন। আর স্যাম কনস্টান্স এসেই বেশ ভালোই একটু ভারতের প্লেয়ারদের একটু চাগিয়ে দিয়েছিলেন কিছুটা, বিরাট কোহলির সঙ্গে সেই শোল্ডার চার্জ, তারপর বুমরার সঙ্গে একটু ঝামেলা সব মিলিয়ে বেশ একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল ওর জন্য। এবং যাই হোক না কেন শেষ অবধি অস্ট্রেলিয়া তাদের লাভ হয়েছে। ওভারঅল দেখতে গেলে যোগ্যতা অল হিসেবে অস্ট্রেলিয়া জিতেছে। ভারতে এখন অনেক কিছু দেখতে হবে টেস্ট সিরিজে, টেস্ট ক্রিকেটে কীভাবে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হয়। রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে নির্বাচকদের এবারে বসতে হবে। জসপ্রীত বুমরার সাপোর্ট বোলিং অ্যাটাক তৈরি করতে হবে। মোহাম্মদ শামি তো নিশ্চয়ই ফিরে আসবেন, কিন্তু মোহাম্মদ শামিরও বয়স হচ্ছে। তো সব মিলিয়ে দেখতে গেলে একটা ভালো সিরিজ, একটা এক্সাইটিং সিরিজ আমরা দেখলাম, কিন্তু রেজাল্টটা ভারতের পক্ষে যায়নি। দেখা যাক সামনের মাসগুলো 2025 কী অপেক্ষা করছে ভারতের জন্য। সব মিলিয়ে একটা ভালো শুরুয়াত তো হয়নি বছরে ভারতবর্ষ ক্রিকেট পক্ষে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ইন্ডিয়ান সিরিজ আছে, IPL আছে, ইন্টারেস্টিং ক্রিকেট সামনে দেখা যাচ্ছে। তো দেখতে থাকুন, শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।